সন্তলনকারীদের আন্দোলনে। আর একের পর এক ছবি এসে পৌঁছচ্ছে শুভদীপ, যে ছবি আমরা এই 24 ঘন্টার দর্শকদের জন্যও তুলে ধরছি। মূর্তি ভাঙতে বা গ্যাস কাটার, এতক্ষণ দেখা যাচ্ছিল যে হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙার চেষ্টা চলছে, প্রতিকৃতি সেখানে বিকৃত করা হচ্ছে, কালি লেপে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে, শামল দিয়ে ভাঙা হচ্ছে। এখন গ্যাস কাটার ভাঙতে। কিন্তু আমি বলছি মুসলমান মরুক আর মুসলিম মরুক, মুসলমান মরুক, হিন্দু মরুক কিংবা বৌদ্ধ মরুক, ভেতরে তো সবাই তো মানুষ, সবাই তো সমান রাঙা। এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এখন মানুষ খুনের, আমি বলি যে মানুষ খুনের কারণে একজন খুনি সরকার সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদ কে পালাতে সাহায্য কে করলো? তার জন্য কি এত বড় একটা আন্দোলন হলো, সেটাই এরকম একটা ঘৃণা, এরকম একটা অ্যানিমোসিটি। মানে okay, recording in progress. So, hi guys, welcome to my channel once more. Today we are in a very emergency meet, and let me introduce to you first our guest Mufti Masood, and he is an Islamic scholar. আমরা বাংলায় বলছি, আমাদের বাংলাদেশি দর্শকের জন্যই মেইনলি আমি বাংলায় ইংলিশে আমরা ব্রেক করে বলবো। ইসলামিক স্কলার মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, উনি ঢাকা মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন বহু বছর এবং ইমাম ছিলেন। তারপরে উনি ব্লগ লিখতে শুরু করেন এবং উনি রিলিজনকে রিনাউন্স করে এখন দেশ ছাড়া আছেন। উনি আমাদের সাথে, উনি যে দেশে আছেন সেই দেশ থেকে উনি ইন হাইডিং আমাদের সাথে কথা বলছেন। আর আজকে আমাদের সাথে আরো আছে দিগন্ত গুহ, উনি ভেটারান জার্নালিস্ট, আপনারা সবাই ওনাকে চেনেন। ওনার নিজস্ব চ্যানেলও আছে, উনি কলকাতায় রিপোর্টিং করেন এবং বিভিন্ন কাগজে রিপোর্টিং করেছেন এবং সারা ভারতবর্ষে উনি ঘুরে বেড়ান। তো আমি ক্যানাডা থেকে, আমার নাম কাবেরী চ্যাটার্জি, কাবেরী দত্ত চ্যাটার্জি, আপনারা আমাকে হয়তো অনেকেই চেনেন। তো আমরা এই আজকে পডকাস্টটাতে এই জন্য বসেছি যে আজকে বাংলাদেশের এই যে শেখ হাসিনাকে রিজাইন করতে হলো এবং মুক্তি যুদ্ধ যেটা হয়েছিল বাংলাদেশে 1971 সালে, যে কারণে বাংলাদেশ আজকে যেখানে আছে সেখানে আছে। তো এটা কেন হলো, মানুষের মধ্যে এত ঘৃণা কেন? আমরা সবাই দেখতে পাচ্ছি কিভাবে মুজিবুর রহমানের মূর্তিকে কিভাবে ভেঙে ফেলা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে। তো এত গণভবনকে অ্যাটাক করা হয়েছে, ওনার রেজিডেন্সে ঢুকে, মানে একটা শ্রীলঙ্কা লাইক এপিসোড হয়েছে আবার। এক্স্যাক্টলি, ওনার সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কে ওনার লিপস্টিক নিয়ে যাচ্ছে, মানে তুলে তুলে চিকেন বিরিয়ানি সবাই খাচ্ছে, ফিশ খাচ্ছে, সব হচ্ছে। ইটস অ্যাবসলিউট নরমাল। এই কারণটা কি মিস্টার মাসুদ, যদি আপনি একটু বলতে পারেন এটা এত ঘৃণার কারণটা কি? ধন্যবাদ কাবেরী দিদি, আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য বা কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে যে 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, তখন তো আমি বেঁচে ছিলাম না, মানে আমার তখন জন্ম হয়নি আর কি, আমার বাবা ছিলেন। তো ওই মুক্তিযুদ্ধের পরে ওই সময় আমি জানি না, কেউ কেউ হয়তো তৎকালীন সময়ের কোনো বুদ্ধিজীবী হয়তো ভবিষ্যতের জিনিস অনেকে হয়তো অনুমান করে বা বুঝতে পেরেছিল যে আসলে আরেকটা মুসলিম বিশ্বের সদস্য বাড়তে চলেছে। অর্থাৎ মুসলিম বিশ্বের যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা আরেকটা যুক্ত হতে চলেছে। আমি একটা জিনিস এখানে বলবো, দেখবেন আমি দেখেছি যে অন্যান্য দেশে, ধরুন ইংল্যান্ডে যখন ঋষি সুনাক প্রাইম মিনিস্টার হলেন, তখন বলা হলো যে একজন ভারতীয় বংশোদ্ভূত একজন সেখানে প্রাইম মিনিস্টার হয়েছেন, এরকম রিপোর্ট হয়েছে ভারতের পত্রপত্রিকায়। বা আমেরিকাতে যখন ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস, তখন কিন্তু তাকে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এটা এখনো হচ্ছে প্রেসিডেন্সিয়াল নমিনি হিসেবে। হ্যাঁ, কিন্তু আমাদের মুসলিম বিশ্বের একটা নিয়ম হচ্ছে, আমি বাংলাদেশের একেবারে লিডিং নিউজ পেপার, মানে এমন না যে ইসলামপন্থী পত্রিকা, সাধারণ লিডিং যে নিউজ পেপার, সেখানেও যদি কোনো সময় দেখা যায় আমেরিকা এই প্রথম হচ্ছে অমুকে হলেন, অমুকে
কি বলে কংগ্রেসম্যান হলেন, তিনি মুসলিম। হ্যাঁ, মানে কিছু হলে তার দেশ সে বাংলাদেশী, এটা নিয়ে গর্ব করার চাইতে বেশি গর্ব করা হচ্ছে যে সে মুসলিম। তো মুসলমানদের কিন্তু প্রধান পরিচয় তারা মুসলিম। এবং আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলবো। একটা বই আছে, বইটার নাম হচ্ছে এ গড হু হেটস। বইটা বাংলায় পাওয়া যায়, পিডিএফ করেছেন আমাদের একজন ভারতীয় বন্ধু শ্রীজীব বিশ্বাস, বাংলায় ট্রান্সলেট করেছেন। বইটা পিডিএফ আছে, সংশয়.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে পাওয়া যাবে। তো বইটার বাংলা করা হয়েছে যে ঈশ্বর ঘৃণা করে। এই বইয়ে একটা ইন্টারেস্টিং কথা লিখেছেন। বইয়ের যে রাইটার, তার নাম হচ্ছে ওয়াফা সুলতান। তিনি একজন সিরিয়ান ডাক্তার এবং তিনি খুব বোল্ড একজন মানুষ। ওয়াফা সুলতান এক্স মুসলিম, ইসলাম ত্যাগ করেছেন। তো ওয়াফা সুলতান লিখেছেন যে তিনি তার সিরিয়ার জীবনে, সিরিয়াতে তিনি কি দেখেছেন, বলছেন যে আমার সিরিয়াতে আমি দেখেছি যে সিরিয়ার যারা খ্রিস্টান তারাও পাকিস্তানের মুসলমানদের চেয়ে বেশি মুসলমান। ইসলামের চর্চা মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমদের মধ্যে এত এত বেশি ঢুকে যায় যে অমুসলিমরাও বুঝতে পারে না সে কখন নিজের অজান্তে সে মুসলিম হয়ে গেছে কালচারালি। হয়তো এখনো সে দুর্গা পূজা করছে। আমি বাংলাদেশে দেখেছি অনেক হিন্দু দুর্গা পূজা করছে, কিন্তু মুসলিম সমাজে নিজের আইডেন্টিটি সে ক্যারি করছে ঠিকই, এক ধরনের যে হিন্দু আইডেন্টিটি, কিন্তু ভয়ে ভয়ে সে কিন্তু কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই, এগুলো বলছে। Similar to last year, he says a security threat is not enough to make them reduce the numbers. We have to survive. And to survive, just as we have to eat, we also must make people feel strong. We have to do our prayers because they're part of our lives. In that respect, we are prepared to host puja, and I've asked the government to give us security. The authorities say that they are ready to stop any outbreaks of violence this year, but argue that there is no organized political or criminal agenda behind the riots. এবং দেখুন, বাংলাদেশে বসবাসকারী কোনো হিন্দু ইউজুয়ালি আমি বাংলাদেশে দেখেছি, সে কিন্তু বলতে পারে না যে মোহাম্মদ। আমরা যে মোহাম্মদের নাম জানি, ইসলামের প্রতিষ্ঠাতার নাম মোহাম্মদ, তার নামটা মোহাম্মদ, তার কিন্তু নামের মধ্যে আর কিছু নেই। অনেকে হজরত বলেন, হজরত কিন্তু তার নামের অংশ না। ইনফ্যাক্ট আরবের লোকেরা, মানে সৌদি আরবের লোকেরা, তাকে যদি আপনি হজরত বলেন তাহলে আপনার সাথে রাগ করবে যে হজরত বলেন কেন, তার নাম তো মোহাম্মদ। কিন্তু বাংলাদেশে কেউ যদি শুধু মোহাম্মদ বলে কোন হিন্দু, তাহলে কিন্তু সে মার খাবে। তাকে হজরত মোহাম্মদ বলতে হবে কিংবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আচ্ছা, এই যে আজকে বাংলাদেশের ছাত্র জনতার যে বিরাট একটা, এটাকে আমি বলতে পারি ছাত্রদের অভ্যুত্থান ঘটিয়ে ফেললো, তারা দেশের শাসককে ক্ষমতাচ্যুত করে ফেললো, শাসক দেশ ছেড়ে পালালো। আর দেশ ছেড়ে পালানোর পরে এবং যেটাই ছাত্ররা যারা করেছে, হ্যাঁ, তারা তো অসাম্প্রদায়িকতার পক্ষের কেউ না, তারা মুসলমান। আমি বলছি না তারা ইসলামপন্থী বা জঙ্গি, এটা বলছি না, কিন্তু তারা মুসলমান। আর যে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারাও মুসলমান। সুতরাং লড়াইটা কিন্তু দুই দল মুসলমানের মধ্যে ছিলেন। সেটাই, এত বছর উনি রেন করেছেন, 15 বছর উনি চালালেন, এবং সব থেকে বড় কথা ওনার বাবা মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধু বলা হয় ওনাকে। তো তার মূর্তির উপর এত অত্যাচার, এত রাগ, মানে বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর জন্যই, সেটা কি তারা ভুলে যাচ্ছে? আমি সেটাই। কাঁধের ওপর চড়ে ভ্যান্ডালাইজ করা হয়েছে, হ্যাঁ, কাঁধের ওপর চড়ে ভ্যান্ডালাইজ করা হয়েছে, একটা মিউজিয়ামকে অ্যাটাক করা হয়েছে ধানমন্ডিতে। আমার একটা প্রশ্ন ছিল মাসুদ সাহেব, সেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা যে হচ্ছে বাংলাদেশে, এটা তো একটা অনেকদিন ধরে এটা একটা ডেভেলপ করেছিল, তো এইটাকে কি আপনি পুরোপুরি অ্যাট্রিবিউট করবেন ধার্মিক হিসেবে, মানে ধার্মিক দিক থেকে, না এটার আরো অন্য কারণ আছে? এটা কি শুধু ধর্মের বিষয়, না ধর্ম ছাড়াও এখানে অন্য অনেক কারণ আছে যার জন্য এই জিনিসগুলো হচ্ছে? আমারও সেটাই প্রশ্ন। এখানে ধর্মটা মেইন একটা ফ্যাক্টর, কিন্তু ধর্ম ছাড়াও অনেকগুলো বিষয় কাজ করেছে। দেখুন, আমি 2007-08 সালে বাংলাদেশে ছিলাম। 2007-08 সালে বাংলাদেশে কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ফখরুদ্দিন সরকার ছিল ক্ষমতায়, কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং সাথে সেনাবাহিনীর সহযোগিতায় ছিল। সেই সময় আমি দেখেছি বাংলাদেশের মধ্যে কিন্তু জামাতের প্রতি মানুষের আকর্ষণ, মানুষ কিন্তু জামাতের বিরোধী ছিল। ইসলামপন্থী, বাংলাদেশের সবচেয়ে বেশি র্যাডিক্যাল এবং সবচেয়ে বেশি সুসংগঠিত ইসলামপন্থী দল জামায়াত ইসলামের বিপক্ষে ছিল মানুষ। কিন্তু সেই জামাতের বিপক্ষে থাকার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো,
যখন ইলেকশন হলো 2009 আওয়ামী লীগ সরকার গঠন করলো, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডায় আমি যদি বলি যে বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ খরচ করেছে, হয়তো ভুল হবে না বা কাছাকাছি, মানে প্রপাগান্ডায় প্রচুর অর্থ ঢেলেছে শুধু জামাতকে যুদ্ধাপরাধী, জামাত এটা সেটা এটা প্রমাণ করার জন্য, এবং জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে আপনার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়েছেন, ফাঁসি দিয়েছেন অলরেডি হাসিনা। এবং যাদের ফাঁসি দিয়েছেন তাদের মধ্যে তারা আসলেই যুদ্ধাপরাধী বা তারা আদালতের রায়ে প্রমাণিত যুদ্ধাপরাধী, যারা পাকিস্তানপন্থী এবং 1971 সালে গণহত্যার সাথে জড়িত ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে জনগণ জামাতের এত প্রেমিক ছিল না, এত পক্ষে ছিল না, এত বেশি জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডার পরেও সেই জনগণ কেন জামাতের পক্ষে চলে গেল? আজকের জনগণ কিন্তু সবাই মানে বাংলাদেশের জনগণ জামাতপন্থী হয়ে গেছে অনেকেই, কেন গেল? তাহলে এটা কি শেখ হাসিনার ব্যর্থতা না? এটা কিন্তু ব্যর্থতা, কারণ হাসিনার কাছে যেটা ছিল যে ক্ষমতাটা মূল ছিল। Targeting of minorities, all of this does indicate that the situation has fast gone out of control, and the quota issue was anyway addressed by the judiciary in Bangladesh. But the fact that Sheikh Hasina ended up using words like razakars for the protesters, for students and others joined the street, a protest that was initially restricted to some parts of Bangladesh, then all over Bangladesh people started coming out on the streets and then marching towards Dhaka, that the army also realized that it wouldn't be able to contain the situation, and to contain the situation the only alternative was for Sheikh Hasina to leave the country, does indicate that the next 24 to 48 hours, if not more, could be extremely tense for Bangladesh. ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আমি একটু ইন্টারাপ্ট করতে পারি মাসুদ সাহেব, একটু ইন্টারাপ্ট করতে পারি? আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একমত, তবে আমি একটা জিনিস বলতে চাই যে শেখ হাসিনা যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এবং অফলেট আমরা দেখেছি যে ইকোনমিক দিক থেকে সব দিক থেকে বাংলাদেশের কিন্তু অনেক উন্নতি হয়েছে। তো এইটা কি ওনার প্রাপ্য ছিল? আপনি যদি ব্যর্থতার কথাটা বলেন সেই দিক থেকে আমি যদি আপনাকে সেই প্রশ্নটা করি। এটার উত্তর দেওয়াটা একটু সময় নিয়ে দিতে হবে, যে এটা ঠিক প্রাপ্য ছিল মানে প্রথম দিকে যদি আজকে থেকে আপনি আমাকে 5 বছর আগে বলতেন তাহলে হয়তো বলতাম এটা ওনার প্রাপ্য ছিল না, কিন্তু এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এটা ওনার প্রাপ্য। আমি একটা জিনিস দেখলাম, একটা মানে কেন হতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে শেখ হাসিনা বলেছেন যে গত 14ই জুলাই সাংবাদিকের মুখোমুখি হয়ে উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মানে এই যে একটা রিজার্ভেশন যে জিনিসটা হয়েছে, তার এই মন্তব্যের জন্যই মন্তব্যের কোটা বিরোধী আন্দোলনেই আগুনে ঘি পড়ে। আমার মনে হয় সেই জন্য ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়। সেটাই কি আপনি মনে করেন যে এটা কি কোনো কারণ হতে পারে? এটাই মূল কারণ। দেখুন, এর আগে এই ধরনের আন্দোলন কিন্তু শেখ হাসিনা মোকাবেলা করেছেন। এবার যেটা হয়েছে, হ্যাঁ, ধর্মীয় উগ্রবাদীরাও কিন্তু এখানে সুযোগ নিয়েছে বা তারা সেখানে ঢুকেছে এবং তারা বিভিন্ন জায়গায় আপনার ভাস্কর্যগুলো ভেঙে ফেলছে, সেটা সত্যি কথা। এবং সংখ্যালঘুদের উপর অলরেডি বাংলাদেশে কিন্তু আক্রমণ নির্যাতন শুরু হয়ে গেছে। স্লোগানও দেওয়া হয়েছে, প্রোটেস্টে অ্যান্টি হিন্দু স্লোগানও দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যান্টি হিন্দু, এর মধ্যে দিয়ে অ্যান্টি হিন্দু স্লোগান প্রোটেস্টও দেওয়া হয়েছে। রিসেন্ট প্রোটেস্টের মধ্যে ওরা প্রোটেস্ট স্লোগান দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলেন, মন্দিরও কিছু ভেঙেছে, মন্দিরও ভাঙা হয়েছে কিছু, শুনলাম মাইনর ভ্যান্ডালাইজেশন। এক্স্যাক্টলি। কিন্তু বাংলাদেশের আজকের এই পরিস্থিতির পেছনে হাসিনার কিন্তু দায় অনেক বেশি, এজন্য যে যখন বাংলাদেশে আপনার গণজাগরণ মঞ্চ হলো এবং গণজাগরণ মঞ্চের মধ্যে আপনার যারা প্রগতিশীল বা যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, এমনকি যারা নাস্তিক, তারা এক ধরনের আশ্রয় পেল, যারা আগে অনেক ভয়ে থাকতো তারা আশ্রয় পেল। শেখ হাসিনা এই হেফাজতের হুজুরদেরকে বা মোল্লাদেরকে তুষ্ট করতে গিয়ে, খুশি করতে গিয়ে গণজাগরণ মঞ্চকে ভেঙে দিলেন। এবার সেই যে ভেঙে দিলেন তাতে করে কি হলো, এরপরে আবার শেখ হাসিনা মোল্লাদের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের ক্র্যাকডাউন করেছে। আমি যেটা বললাম, হেফাজতে ইসলামের উপরে ক্র্যাকডাউন। তার মানে হাসিনার উপরে মোল্লারাও খেপা, ওদিকে যারা মুক্ত মনা বা যারা নাস্তিক তারাও কিন্তু হাসিনার উপরে খেপা। কেন খেপা? কারণ বাংলাদেশে অসংখ্য নাস্তিককে, প্রায় 21 জন সম্ভবত, মানে সংখ্যাটা একটু হয়তো কম বেশি হতে পারে, প্রায় 21 জন নাস্তিককে বাংলাদেশে হত্যা করা হয়েছে। এবং এই খুনিদের কিন্তু শাস্তি প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে এগিয়েছে এবং কখনো কখনো ভুল বিচার হয়েছে। অনেক অপরাধীরা দেশ থেকে পালিয়েছে, অনেকের শাস্তি এখনো কার্যকর হয়নি। এই ধরনের কিছু, মানে অর্থাৎ এই যে নাস্তিকরা খুন হলো,
তাদের পক্ষে হাসিনার অবস্থানটা কিন্তু সেভাবে জোরালো ছিল না। এই যে জোরালো অবস্থান না এবং মোল্লাদের খুশি করতে চাওয়া, শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার যিনি সরকারি অফিসে বসে ঘোষণা দিয়েছেন যে দেশে 560টা মডেল মসজিদ হবে। এবং একটা কথা মনে করি, বাংলাদেশের একজন ব্লগারকে 2015 সালে হত্যা করা হয়েছিল, তার নাম হচ্ছে ওয়াশিকুর রহমান বাবু। তো এটা আমি সেই শুনেছি। ওয়াশিকুর খুব প্রমিনেন্ট একজন ব্লগার, অল্প বয়সী, কিন্তু অল্প বয়সে সে যা লিখে গেছে না, তার প্রতিটা কথা যেন মনে হয় যেন স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো। তো ওয়াশিকুর রহমান বাবু তখন লিখেছিলেন যে শেখ হাসিনা সরকার 500টা মসজিদ, যদিও সংখ্যাটা 500-রও বেশি, 500টা মসজিদ তৈরি করছে আপনার এই হেফাজতকে খুশি করার জন্য। এই শেখ হাসিনা সরকারের পতনের ডাক দেয়া হবে, এই ভবিষ্যৎবাণী এই ছেলেটা করেছে। তো এই ছেলেটাকে বাংলাদেশের দুজন হত্যা করেছে এবং সেই খুনিদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হয়েছে কিনা আমি জানি না, যতটুকু জানি ধরেছে, কিন্তু কি বিচার হয়েছে সেটা আমি জানি না। তো ওয়াশিকুর রহমান বাবু যে কথাটা বলেছিল সেটাই কিন্তু ঘটেছে। আর যখন বাংলাদেশে এই যে বর্তমানে কোটা আন্দোলন যে হলো, দেখা গেছে প্রথম দিকে কোটা আন্দোলন করেছে সাধারণ ছাত্ররা, পরবর্তীতে সেই আন্দোলন সমর্থন দিয়েছে সারা দেশের জনতা, এমনকি যারা নাস্তিক মুক্তবনা তারাও অনেকে বা বেশিরভাগ এই আন্দোলনের সমর্থন দিয়েছে। আর আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমি এই কোটা টোটা এগুলো আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে যে আমাদের ইসলাম মুক্তির অধিকার চাই এবং বাংলাদেশে অসংখ্য হুজুররা আছে যারা ইসলাম সম্পর্কে জানে, ইসলামে বিশ্বাস করে না, কিন্তু তারা এক ধরনের বন্দি দশায় আছে, তারা ইসলাম থেকে মুক্তি পেতে পারছে না। যেমন আমি, দেখুন, আমি এই নাস্তিক অবস্থায় বহু বছর ইমামতি করেছি, আমার ফ্যামিলির কেউ জানতো না আমি ইসলামে বিশ্বাস করি না, কারো কাছে শেয়ার করার সুযোগ ছিল না। কারণ এটা এমন একটা দমবদ্ধ পরিবেশ বাংলাদেশে, পাকিস্তানে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে, যে মুসলমানটাকে আপনি মনে করবেন যে সবচেয়ে বেশি প্রগতিশীল, সেই মুসলমানটা সবচেয়ে বড় জঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিরকম? যে মুসলমানটাকে আপনি দেখবেন সে নাটক করে, সিনেমা করে, কিংবা গান করে, বা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হতে পারে, সেই মুসলমানটাই তার গ্রামের বাড়িতে মসজিদ বানাচ্ছে এবং সে মাদ্রাসা বানাচ্ছে এবং সেই মাদ্রাসায় জঙ্গি উৎপাদন করছে এবং এদেরকে ইসলামের মানে ইসলামিক জঙ্গিবাদ এবং ধর্ম ব্যবসা ধরে রাখতে বাধ্য করছে। আমি বলছি না যে সব সঙ্গীত প্রেমী বা সব সাংস্কৃতিক লোকেরাই আপনার এই জঙ্গি, অনেকে আছে মুক্তমনা কিন্তু তারা কোনো কথা বলে না, কিন্তু আমি বলছি যে মুসলমানদের মধ্যে কে জঙ্গি বা কে জঙ্গি মনস্ক বা কে জঙ্গিবাদের স্রষ্টা আর কে প্রগতিশীল, এটা আপনি পার্থক্য করতে পারবেন না। কারণ কি, আপনি দেখবেন যে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুসলমান পাশাপাশি বসে হয়তো চা পান করছে, এর মধ্যে দুজনের মুখেই দাঁড়িয়ে নেই, দুজনই হয়তো শুক্রবার ছাড়া নামাজ পড়ে না বা নামাজ পড়েই না, কিন্তু দেখা যাবে এই দুজনের মধ্যে একজন হয়তো ইসলামে বিশ্বাস করে না কিন্তু কোনো কথা বলে না, শুধু সে তার দায়িত্ব পালন করে, ছাত্রদের পড়ায় শেষ। আর একজন ইসলামে শুধু বিশ্বাস করে তাই না, সে হয়তো জঙ্গিবাদের গুরু, সে হয়তো গ্রামের বাড়িতে 2টা মসজিদ বানিয়েছে, হয়তো জঙ্গিদেরকে সে আদর্শিক ভাবে গোপনে গোপনে দীক্ষা দেয়, জিহাদি দল যেগুলো আছে বাংলাদেশে, অসংখ্য জিহাদি দল আছে, তাদেরকে দীক্ষা দেয় এইভাবে ইসলাম প্রচার করতে হবে। হয়তো তার ছাত্রদের মধ্যে কে নাস্তিক সেটার ইনফরমেশন নিয়ে সে জঙ্গি দলের কাছে পৌঁছে দিচ্ছে যে আমার ক্লাসের অমুক ছাত্র নাস্তিক, এর দিকে তোমরা একটু বিশেষভাবে ঝোঁক রেখো। দেখা যায় সেই নাস্তিক ছাত্রটাকে হত্যা করা হচ্ছে, ওই শিক্ষক সরাসরি, যেখানে ওই শিক্ষকের একটা ইন্ধন আছে। এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আপনি পার্থক্য ধরতে পারবেন না, কারণ মুসলমানদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তাকিয়া নিয়ম। তাকিয়া নিয়মটা হচ্ছে, তাকিয়া বলে বা হিলা বলে, হিলা তাকিয়া, এর অর্থ হচ্ছে যে আপনি অমুসলিমদের মধ্যে অমুসলিমদের মধ্যে সেকুলার বেশ ধরে বা প্রগতিশীলতার বেশ ধরে তাদের মধ্যে ঢুকবেন, ইনফরমেশন কালেক্ট করবেন এবং এটাতেও আপনি কিন্তু জিহাদের যে সওয়াব বা পুণ্য সেটা পাবেন। তাহলে পুরো ব্যাপারটা ধার্মিক আপনি বলছেন তো, গণতন্ত্র হত্যা তো হচ্ছেই, কিন্তু পুরো ব্যাপারটাই ধার্মিক। যেসব ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে, কোটা সিস্টেম কি আপনার ধরুন আরো অনেক কিছু ইস্যু এসছে, যেটা ধরুন আবার রিসেন্ট একটা প্রোটেস্ট হয়েছে, তো এইগুলো সব কি মিনিমাম পুরো ব্যাপারটা, মানে ব্যাপারটা তো দেখা যাচ্ছে পুরোপুরি রিলিজিয়াস, একেবারে একটা রিলিজিয়াস ইস্যু। আর সত্যি কথা কি, মুসলমানদের মধ্যে যত কিছু ঘটে সব কিন্তু ইসলাম কেন্দ্রিক। এখন সেটা ইসলাম কেন্দ্রিকতার মধ্যেও ফাইট হতে পারে। অনেক সময় মনে করি না যে মুসলমানকে মারবে কেন, মানে যারা অন্য ধর্মের মানুষ তারা কিন্তু এটা ভাবতে পারে না। ধরুন আজকে খ্রিস্টানদের 2টা গ্রুপ মারামারি করেছে, এক খ্রিস্টান আর এক খ্রিস্টানদের চার্চে বোমা হামলা করেছে, এই ঘটনা তো আমরা সাধারণত শুনি না, শোনেন কি? আমি শুনি না। বা হিন্দুদের মধ্যে ইসকনওয়ালাদের মন্দিরে হয়তো আপনার কি বলে অন্য কোনো হিন্দু পক্ষ বোমা হামলা করেছে, এই ঘটনাটা আমরা দেখি না। কিন্তু মুসলিমদের মধ্যে
আপনি প্রায় প্রতিদিনই শুনবেন পাকিস্তানে কিংবা নাইজেরিয়াতে কিংবা অন্য কোনো মুসলিম দেশে, হ্যাঁ, কিংবা সুদানে। সিরিয়াতে মুসলিমরাই মুসলমানদের মসজিদে হামলা করে। এখন আপনি যদি মুসলিমদের দুটো গ্রুপের মধ্যে ফাইট দেখেন, তাহলে এটা ভাবার কোনো দরকার নেই যে এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে প্রোগ্রেসিভ আর একটা গ্রুপ হচ্ছে আপনার মৌলবাদী। দুটো গ্রুপই মৌলবাদী হতে পারে। এখন আমি দেখতে পাই আজকে বাংলাদেশে যা কিছু ঘটেছে, শেখ হাসিনা নিজেই দাবি করেছেন তিনি একজন ধর্মপ্রাণ মানুষ, বারবার তিনি বলতেন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ইসলামের বিরুদ্ধে কথা বললে তার কষ্ট লাগে। তিনি বলেছেন যে আজকাল ইসলামের বিরুদ্ধে কথা বলা একদল লোকের ফ্যাশন হয়ে গেছে, এরকমও বলেছেন। তাহলে শেখ হাসিনা কিন্তু নিজেই একজন ধার্মিক মানুষ, প্লাস আজ হাসিনার বিরুদ্ধে যারা প্রোটেস্ট করেছে তারাও তারাও ধর্মপ্রাণ। তারাও ধর্মপ্রাণ। তাহলে এখানে আমি একটা মানে হাসিনার বিপক্ষে বা এদের বিপক্ষে না। হ্যাঁ, আমি ধার্মিকরা মরুক, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি মারছে, শিশুরা মারা গেছে, ঘরের মধ্যে নারী কাজ করছে, সেই নারীর মাথায় গুলি লেগেছে, এই যে অনেক অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, সেই মানুষের মৃত্যুর জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী। সুতরাং এই যে দায়ী হয়েছেন তিনি, এখন তিনি দেশ ছেড়েছেন, কিন্তু এর দায়টা তার। আমি মুসলমান মরুক, যারা মারা গেছে তাদের মধ্যে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, মানে অন্য ধর্মের লোকেরাও মারা গেছে অনেকে বাংলাদেশে এইবার এই কোটা আন্দোলনে। কিন্তু আমি বলছি মুসলমান মরুক আর অমুসলিম মরুক, সেই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা বলতে হয়, কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবার সমান রাঙা। মুসলমান মরুক, হিন্দু মরুক কিংবা বৌদ্ধ মরুক, ভেতরে তো সবাই তো মানুষ, সবাই তো সমান রাঙা। এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এখন মানুষ খুনের, আমি বলি যে মানুষ খুনের কারণে একজন খুনি সরকার সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এর দ্বারা আমি কোনো আশাবাদী না, কারণ যারা এই প্রোগ্রেসিভ মানে যারা এই কোটা মুভমেন্ট করেছে যে ছাত্ররা, তারা সবাই তাদের পোস্টের মধ্যে প্রায় সময় লেখা বা কথার মধ্যে প্রায় সময় পাওয়া যায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মার্কা পার্টি তারা, কিংবা যারা অন্য দলের আছে, যেমন বাংলাদেশের বিএনপি আছে, জামায়াতে ইসলামী আছে। জামাত তো পুরোপুরি কট্টরপন্থী ইসলামিক দল। জামাত বিএনপি হয়তো যদি ফেয়ার ইলেকশন হলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশে, কারণ জনসমর্থন ওদের দিকে বেশি। এখন তাদের দ্বারা তো আমি কোনো আশা করতে পারি না। অর্থাৎ আমাদের পক্ষে বা বাংলাদেশে যারা আহমদিয়া সম্প্রদায়ের আছে, ভিন্ন মতাবলম্বী আছে, বা আপনার এই ট্রান্সজেন্ডার যারা আছে, কিংবা যারা নাস্তিক আছে, তাদের পক্ষে কেউ কাজ করবে এটা কিন্তু আমি মনে করি না। কেউ করেনি এবং কেউ করবেও না। বাংলাদেশ কি এখন সেকুলার ডেমোক্রেসিটা কি, মানে ডেমোক্রেসি তো জানি, কিন্তু কনস্টিটিউশনে কি এটা সেকুলার না ইসলামিক কান্ট্রি? ইসলামিক। বাংলাদেশ কনস্টিটিউশনালি সেকুলারও না, ইসলামিক কান্ট্রিও না, কারণ বাংলাদেশের সংবিধানের শুরুতে এখনো পর্যন্ত আপনার বিসমিল্লাহ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস এরকম আছে, তার মানে তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম সেটা বহাল আছে। বাংলাদেশের স্টেট রিলিজন এখনো ইসলাম। তো সুতরাং সেকুলারিজম বাংলাদেশে একটা মৌখিক সেকুলারিজম বলা হয়, কিন্তু সেই সেকুলারিজম মানে যেটা আপনার 72 সালে যেরকম সেকুলারিজম ছিল যখন বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে, সেই সেকুলারিজম কিন্তু এখন বাংলাদেশে নেই। অর্থাৎ হাসিনার সাহস পায়নি 72-এর সংবিধানকে, মানে হাসিনার বাবা যে সংবিধান প্রণয়ন করেছিলেন, মানে ওনার শাসনামলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধানটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সংবিধানকে ফিরিয়ে আনতে বলেছিলাম আমরা মুক্তমনারা, মানে বাংলাদেশের নাস্তিকেরা বলেছিল যে ওই সংবিধানটা আপনি ফিরিয়ে আনুন, আপনার বাবার সংবিধান, অর্থাৎ আপনার বাবা যে সংবিধান তার শাসনামলে প্রণয়ন করেছেন সেটা। কিন্তু সেই সংবিধান তিনি ফিরিয়ে আনার সাহস পাননি ক্ষমতা হারানোর ভয়ে। এবং এটা ঠিক যে বাংলাদেশের মুসলমান কোনো অর্জন কিন্তু ধরে রাখতে পারে না। একটা কথা আমি ফাঁক দিয়ে বলে রাখি, মুসলমানরা কখনো কোনো প্রগতিশীলতার পক্ষে কিছু কাজ করেছে, কিন্তু মুসলমান এই 1400 বছরের ইতিহাসে তার কোনো অর্জনই ধরে রাখতে পারেনি। এর কারণ হচ্ছে যে দেখুন, মুসলমানদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন ইবনে সিনা, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, তিনি একজন বিজ্ঞানী, কিন্তু তাকে আমরা মুসলমান বিজ্ঞানী বলি না, মুসলিমরাও তাকে মুসলমান বিজ্ঞানী বলে না, কারণ তিনি নিজে ইসলামে বিশ্বাস করতেন না। তার অসংখ্য লেখালেখিতে সেরকম প্রমাণ আছে। খুব নামকরা বিজ্ঞানী মধ্যযুগের। তো এই ইবনে সিনা ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি তার জীবদ্দশায় কিন্তু লুকিয়ে, মানে তার হত্যার হুমকি পেয়েছেন, খুনের হুমকি পেয়েছেন, এবং সারা জীবন এখানে ওখানে লুকিয়ে ছিলেন, এবং শাসকের একটু সমর্থন পেয়েছেন বলে তিনি কিন্তু বিজ্ঞান সাধনা করতে পেরেছেন। প্রাইম মিনিস্টার আমরা দেখছি, আমি এইমাত্র দেখছি টিভিতে প্রযোজক সেলিম খান ও তার ছেলেকে কুপিয়ে
পিটিয়ে খুন করেছে। এটা কি মানে এখন কি যে যার গ্রাজ ইয়ে করছে, নাকি এর ওপর ওর গ্রাজ ছিল সেটাকে মেটাচ্ছে এই আন্দোলনের এই সুবাদে? মানে এই যে এখন দেখছি তারপরে বাংলাদেশি প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে আগুন, তারপরে একজন জাজকে কুপিয়ে খুন, এগুলো হচ্ছে, এগুলোর তো কোনো কারণ নেই। না, এগুলো এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল মাসুদ সাহেব, কাবেরীর প্রশ্ন থেকে। কাবেরী যে প্রশ্নটা করলো খুব রেলেভেন্ট। আরেকটা প্রশ্ন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। শেখ হাসিনা ওয়াজেদ কে পালাতে সাহায্য কে করলো? সেনাই করলো, তাই তো? যে কুটা হলো এটা সেনাই করলো, ঠিক আছে? তো তো যদি উনি সত্যি মানে উনি যদি রেসপন্সিবল থাকেন এই সব ঘটনার জন্য, তাহলে ওনাকে অ্যারেস্ট না করে মানে পালাতে সাহায্য কেন সেনা করলো? আমাদের কাবেরীর আর আমার এই দুটো প্রশ্ন আছে, কাবেরীর প্রশ্নটা আর আমার এই প্রশ্নটা, তার সঙ্গে অ্যাডিশন। আচ্ছা, আমি প্রথমে কাবেরী দিদির প্রশ্নটা উত্তর দিচ্ছি। যে এমপির বাড়িতে আগুন দিয়েছে সেই যে ক্রিকেটারের, সেই ক্রিকেটার কিন্তু একই সাথে এমপি, আওয়ামী লীগের আচ্ছা। এমপি। তো সুতরাং আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তার প্রতি মানুষের ক্ষোভ বা যারা আওয়ামী বিরোধী তাদের ক্ষোভ থাকা স্বাভাবিক, সেজন্য অ্যাটাক হয়েছে। আর যে প্রযোজক সেলিম খান এবং তার ছেলেকে কুপিয়ে হত্যা করা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু এগুলো সবই এখন ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ এতদিন পর্যন্ত যারা ক্ষোভ পুষে রেখেছে বা যারা কি নিপীড়নের শিকার ক্ষোভ? হয়েছে, কি ক্ষোভ? আমার বক্তব্য হচ্ছে কি ক্ষোভ ছিল, মানে না তাদের ক্ষোভ, ক্ষোভটা আমি মানছি যে হয়তো আম, কোটা, এটা কি শুধু কোটা জনিত না, ক্ষোভ, না, শুধু না আরো না, অনেক? না, ক্ষোভ অনেকগুলো অনেকগুলো ক্ষোভ। কিরকম? যেমন দেখুন, বাংলাদেশের পুলিশ হচ্ছে এমন পুলিশ যে অনেকগুলো ঘটনা পত্রিকায় এমন এসেছে, টিভিতে এসেছে অনেকগুলো ঘটনা যে পুলিশ একজন ব্যক্তিকে বলেছে যে আমাকে টাকা দিবি, গরিব দিনমজুর, টাকা হুম। দেয়নি, হ্যাঁ চাঁদা দিতে বলে চাঁদা দেয়নি। তখন পুলিশ তার পকেটের মধ্যে ইয়াবা বা মাদক কিছু ঢুকিয়ে দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে জেলখানায় নিয়ে তারপরে পিটিয়ে হত্যা করার পরে বলেছে যে মারা গেছে। এগুলোর কোনো বিচার হয়নি বাংলাদেশে, গেল। আর দ্বিতীয়ত এগুলো তো সব দেশেই মোটামুটি চলে। এটা তো কলকাতায়, ইন্ডিয়াতে প্রচুর চলে, এখন জানি না কতটা কমেছে। এটা এদেশেও চলে এইসব জিনিস না, তো, ওটা মানে পুলিশি অত্যাচারই সব জায়গাতেই মোটামুটি একরকম। তো তার জন্য কি এত বড় একটা আন্দোলন হলো, সেটাই আমার এরকম একটা ঘৃণা, একটা এরকম একটা ঘৃণা। হ্যাঁ, অ্যানিমোসিটি, মানে যে মানে ঘেন্না আমাদের একটা। ধরুন যে আমাদের মানে স্বাধীনতা অর্জন করে দিয়েছে পাকিস্তান থেকে, যে স্বাধীনতা অর্জন করে, যে মুক্তিযোদ্ধার যে জনক, তার মানে মানে এইভাবে তাকে তার মূর্তিকে এইভাবে তার বাড়ি পোড়ানো হয়েছে, তার বাড়ি বাড়ি পোড়ানো। পোড়ানো হয়েছে, আমি ভিডিও হ্যাঁ, দেখেছি, তার বাড়ি পোড়ানো হয়েছে হ্যাঁ, এই ধানমন্ডিতে। এই ধরনের ঘৃণাটা কোত্থেকে আসছে সেটাই আমাদের বক্তব্য। যাই হোক, এখন আমরা আরেকটা, আমাদের ইয়েটা শেষ হয়ে আসছে, 10 মিনিট বাকি আছে। আর একটা জিনিস যেটা আমি দিগন্ত কাছ থেকেও জানতে চাইবো, যে এটার থেকে আমাদের ভারতবর্ষে কি প্রভাব পড়তে পারে, এবং প্রভাব পড়বে, কিরম। প্রভাব পড়বে। তার কারণ হচ্ছে, আমি বলতে একটা জিনিসই চাইছি যে শেখ হাসিনা 2009 সালে বোধহয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, হুম, এবং তখন মনমোহন সিং সরকার ছিলেন। সেখান থেকে কিন্তু শেখ হাসিনা ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যালাই অফ ইন্ডিয়া, এবং বিভিন্ন সময় শেখ হাসিনা কিন্তু প্রো ইন্ডিয়া স্টেপ নিয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটেছে, মাসুদ সাহেব আপনি যদি আমার সঙ্গে এগ্রি করেন, সেটা হচ্ছে যে অনেকদিন ধরে এই জিনিসটা চলছিল যে চায়না, ইউএসএ, এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অ্যান্টি হাসিনা এলিমেন্টকে অনেকভাবে সাপোর্ট করে গেছে। সেই জায়গাটা কিন্তু শেখ হাসিনা হ্যাজ অলওয়েজ পুট হার ফুট ডাউন। এবং আমি কয়েকটা লেখা পড়ছিলাম বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন জায়গাতে, যে সাবকন্টিনেন্টে একটা ডিস্টারবেন্স, এবং সবচেয়ে বড় রোল এখানে অনেকে সন্দেহ করছে পাকিস্তানের সঙ্গে কিন্তু হাসিনার সম্পর্ক কোনো কালেই খুব একটা ভালো ছিল না। এবং এখন যদি সেনা একটা ইন্টারিম সরকার তৈরি করবেন, ইন্ডিয়ার সঙ্গে ট্রেড এফেক্টেড হতে পারে। কিভাবে বেগম খালেদা জিয়া, নরেন্দ্র মোদী কিভাবে ব্যাপারটাকে মানে যেটাকে বলে রিজার্ভ করবে সেটা ভগবান জানে। কিন্তু এখন ইন্ডিয়ার উপর ইন্ডিয়া কিন্তু খুব কশাস হয়ে গেছে, এবং ইন্ডিয়া কিন্তু কিছুতেই শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে দেবে না। উনি অলরেডি লন্ডনে অ্যাসাইলাম চেয়েছেন,
কিন্তু অ্যাসাইলাম উনি পাননি, ইউকে অ্যাসাইলাম দেবে না বলেছে। উনি বিভিন্ন দেশে এবং ইন্ডিয়া চাইবে, উনি নরেন্দ্র মোদী একটা হাই লেভেল মিটিং করেছে মানে বড় বড় মিনিস্টারদের সাথে, যে এটা কি করে করা যায়, এবং এস জয়শঙ্করের সঙ্গে রাহুল গান্ধীও কথা বলেছে। তো ইন্ডিয়ার সঙ্গে রিলেশনের এটা একটা মারাত্মক এফেক্ট হতে পারে, কেননা আমরা সবাই জানি যে বিএনপি হোক কি জাতীয়তা পার্টি হোক, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক কোনোদিনই খুব একটা সুসম্পর্ক ছিল না। এবং বিভিন্ন জায়গায় এই যে আমি বললাম কিছুক্ষণ আগে, যে মাসুদ সাহেব বললেন যে এই যে মানে এই ঘটনার সাথে হিন্দু টেম্পলকে অ্যাটাক করার কি মানে আমি জানি না। একটা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উপরে অ্যাটাক হয়েছে, তার মানে হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট মারাত্মকভাবে সিমার করছে। তো ইন্ডিয়ার সঙ্গে রিলেশনটা খুব ইটস ওয়ার্থ টেকিং নোট অফ, কিন্তু এবং খুব সিরিয়াস। হাসিনা এখন ইন্ডিয়াতে এসে মানে ইন্ডিয়াতে বেশি দিন রাখা যাবে না ওনাকে, বেশি দিন সেই বেশি দিন রাখা যাবে না। তার একটাই কারণ হচ্ছে, ওনাকে যতদিন এখানে রাখা হবে ততদিন কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা আরো বেড়ে যাবে বাংলাদেশে, যেটা আমার মনে হয়। তা কোনোভাবে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কিভাবে কোথায় ভাবে সরানো হবে সেটা দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য রুলিং ডিসপেন্সেশন। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে রিলেশন কিন্তু একটা অদ্ভুত ক্রস রোডসে পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু হাসিনাকে আমরা মানে ভারতবর্ষের উনি কিন্তু বলতে চাইছেন, হ্যাঁ, মাসুদ সাহেব কিছু বলতে চাইছেন। বলুন। অসুবিধা নেই। বলছি যে শেখ হাসিনার সর্বশেষ তার প্রধানমন্ত্রীত্বের সময় সর্বশেষ সফর কিন্তু চায়নাতে হয়েছে। তিনি চীনে সফর করার পরে যে আশা নিয়ে তিনি চীনে সফর করেছিলেন, সেই আশা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ উনি একটা ঋণের আশা নিয়ে গেছিলেন, এবং চীন সরকার ওনার সাথে এক ধরনের বিমাতাসুলভ আচরণ করেছে। এবং চীন থেকে ফেরার পরেই কিন্তু বাংলাদেশে এই মুভমেন্টটা বা এই আন্দোলনটা শুরু হয়েছে। সেখানে আমি পাকিস্তান কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন খুব বড় শক্তিশালী কোনো প্লেয়ার আমি মনে করি না, বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্লেয়ার হচ্ছে এখন যে কয়টা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চায়না। সুতরাং এখানে হাসিনাকে বিদায় করার পেছনে চায়নার একটা অবদান আছে, অবভিয়াসলি আমি মনে করি চায়নার একটা অবদান আছে। চায়না কিসের স্বার্থ? ইউএস এরও আছে না, চায়নার প্রধান স্বার্থ হচ্ছে, দেখুন বাংলাদেশে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকবে, সেটা তো চায়না চাইবে না। মালদ্বীপে যেমন মুইজ্জুকে ক্ষমতায় নিয়ে আসার পেছনে চায়নার একটা হাত আছে, ঠিক সেরকম ভাবে আশপাশের দেশগুলোতে আপনার ভারত বিরোধী শক্তি ক্ষমতায় থাকুক, এটা কিন্তু চাইনিজরা চাইবে। আমি কিন্তু পাকিস্তানের রোলটা যেটা বলতে চাইছিলাম, সরি টু ইন্টারাপ্ট করছি, আমি বলছি না যে পাকিস্তানের বিশাল একটা রোল, কারণ পাকিস্তান অ্যাজ আ কান্ট্রি সিঙ্কিং, কিন্তু আমি বলছি এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট একটা, আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একেবারে 100% একমত, যে প্রো ইন্ডিয়া সেন্টিমেন্ট একটা সরকার সবসময় ফয়েস্ট করে যাবে, সাপোর্ট করে যাবে। ইন্ডিয়ার যারা সেই দিক থেকে ডিপ্লোম্যাটিক শত্রু, তারা সেটা চাইবে না। তো সেই দিক থেকে চায়নার একটা বিশাল রোল থাকতেই পারে। হ্যাঁ, এটা ঠিক। এবং আমি একটা জিনিস মনে করি যে ইন্ডিয়ার উচিত বাংলাদেশের ক্ষেত্রে আপনার সবসময় আওয়ামী লীগকে সমর্থন না দিয়ে যে সরকারি ক্ষমতায় থাকুক সেই সরকারের সাথেই মিলেমিশে কাজ করা, এবং বাংলাদেশ সরকারের উচিত, বাংলাদেশ যে সরকারি ক্ষমতায় যাবে, সেই বিএনপি জামাত যাক আর যারাই যাক, সেই সরকারের উচিত যে ইন্ডিয়াকে আপনার, ইন্ডিয়া তো বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বলা যায়। 1971 সাল থেকে এই পর্যন্ত ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখেই কাজ করা উচিত। কিন্তু আজকে যদি চায়নার পক্ষ নেয় বাংলাদেশ, যে সরকারই থাক, তারা যদি চায়নার পক্ষ নেয় এবং ইন্ডিয়াকে আপনার অ্যাভয়েড করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। চায়না হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, সবার সাথে মোটামুটি মিলেমিশে এগিয়ে চলা। ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে সম্পর্ক নেই বাংলাদেশ, ইসরায়েলের সাথেও সম্পর্ক স্থাপন করে সবার সাথে সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলাটাই এখন উচিত। তো ঘটনা হচ্ছে, আমাদের যারা শিক্ষক ছিলেন তারা ক্লাসের মধ্যে, তারা কিন্তু ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা, তারা ক্লাসের মধ্যে আমাদেরকে বলতেন যে ভারতে হচ্ছে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করে গেলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে, মুসলমানদের লাশ কলিকাতার রাস্তায় ঝুলিয়ে রাখা হচ্ছে, এরকম শুনতাম। হ্যাঁ, এটা আমরাও শুনেছি, মানে আমরা উল্টো শুনেছি যে মুসলমানরা হিন্দুদের কেটে কেটে লাশ, এগুলো তো ম্যাক্সিমাম লোকে মুখে এগুলো কি বলে, আফওয়া যাকে বলে, মানে রিউমার বা গসিপ যেগুলো ছড়ায়। তো এগুলো যাতে বিশ্বাস না করে, এখন আমাদের টাইম শেষ হয়ে গেছে। তো আমরা যেটা মনে করি যে এই আফওয়াটা না ছড়িয়ে এখন মোটামুটি যেহেতু সৈন্য শাসনে এসছে বাংলাদেশ, শীঘ্রই যেন বাংলাদেশের ফিরে আসে, আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশ যেন ভালো রাখে, এটাই হচ্ছে আমাদের একমাত্র সাবকন্টিনেন্ট নেবারহুডে, সাবকন্টিনেন্ট, হ্যাঁ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সবাই যেন ভালোভাবে থাকে, এটাই আমাদের
বক্তব্য। আর অনেক অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, আপনি এসছেন। দিগন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। You're welcome. আমরা আমাদের পডকাস্টটা আপনারা বাংলাদেশি বন্ধুরা যদি শোনেন, প্লিজ কমেন্ট করুন, যা যা আপনাদের বক্তব্য নিচে জানান, মাসুদ সাহেবকে লিখে পার্সোনালি জানান, উনি নিশ্চয়ই দেখবেন, উনি যেখানে আছেন সেখান থেকে দেখতে পাবেন। আপনারা সবাই জানান কি বক্তব্য। আর একটা ব্যাপার এখান থেকে আমরা জানতে পারছি, যেটা হচ্ছে নাস্তিক মুসলমানরাও আমরা এগিয়ে আসুন। কেউ যত এগিয়ে আসবেন তত কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে ধর্মই সবকিছু নয়, মনুষ্যত্বই সব থেকে বড় জিনিস। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। You're welcome. Thank you. ধন্যবাদ, ধন্যবাদ দাদা। হ্যাঁ।